পুরুলিয়ার সেই নির্জন পাহাড় চূড়া। গভীর রাতে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি আর ঝড়। পাহাড়ের পিছল ঢালের একেবারে ধারে দাঁড়িয়ে কাঁপছে নয়ন। তার মনে কেবলই এক অস্থিরতা। না না না, এটা হতে পারে না। আমি এখানে কি করে এলাম? আমি তো আকাশের সাথে দার্জিলিংয়ে ছিলাম। আমি পাহাড়ে এলাম কি করে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? স্বপ্ন বাস্তব সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? হালকা আলো আঁধারে নয়ন দেখতে পায় তার সামনে এগিয়ে আসছে এক বলিষ্ঠ সুপুরুষ। অবয়ব তার চেনা, অজয়। যে মানুষটা পৃথিবীতে নেই, সে তাদের এই ছোট্ট গ্রাম পুরুলিয়ার পাহাড়ে কিভাবে? এইমাত্র তো সে ছিল দার্জিলিংয়ে হানিমুনে। ভয়ে দুপা পিছিয়ে যায় নয়ন। তার হৃদস্পন্দন কান্নার মতন শোনাচ্ছে। না না, আর এক মুহূর্ত এখানে নয়। আমি আমি স্বপ্ন দেখছি না, সবই সত্যি, সবই তো সত্যি। দাদা, আমি কি করে এখানে? না না, আমাকে এখান থেকে পালাতে হবে। আমাকে বাড়ি যেতে হবে, আমার বাড়ি। কেন নয়ন, তুমি কেন পালাতে চাইছো? আমরা তো আগে এখানে প্রায়ই আসতাম, একাকিত্বে সময় কাটাতাম। তুমি কি সব ভুলে গেছো? তুমি তো বারবার জেদ করতে যে এখানে আসার জন্য। মান, অভিমান, কত রোম্যান্টিক স্মৃতি। এই পাহাড়ের প্রত্যেকটা গাছ, মাটি, পাথর, আকাশ, বাতাস সবই আমাদের সম্পর্কের সাক্ষী, নয় কি? কে? অজয়? না না, এটা হতে পারে না। তুমি তো আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলে কেন? মনে আছে সেই দিনের কথা? নিশ্চয়ই মনে থাকবে। তোমার এমন সহজ সরল মুখের আড়ালে তুমি যে এত ভয়ঙ্কর, তা কিন্তু আমি একদিনের জন্য বুঝতে পারিনি। ছি 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 ছি, মেয়ে নামে তুমি কলঙ্ক। এত সহজ সরল মেয়ে কিনা এরকম শয়তান হয়? পালাতে হবে আমাকে। আমাকে বাঁচতে গেলে পালাতে হবে, বাড়ি পালাতে হবে। আমার একমাত্র বাঁচার রাস্তা। কোথায় পালিয়ে যাবে? তোমাকে এখানেই ফিরে আসতে হবে, বারবার এখানেই ফিরে আসতে হবে। তুমি বেরোতে পারবে না। একমাত্র মৃত্যুই তোমাকে এই জ্বালা থেকে মুক্ত করবে। আমি তোমাকে বের হতে দেব না। অনেক দিন পর সেই যোগ এসেছে। এবার তোমার শাস্তি হবে। নয়ন যতই দৌড়ায় না কেন, বারবার সে অজয়ের সামনেই এসে পৌঁছয়। যেন এক অদৃশ্য অভিশাপের দড়ি তাকে এই একই বিন্দুতে টেনে আনছে। তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? আমি আমি কেন বারবার এখানেই ফিরে আসছি? পালাতে পারছি না কেন? এই পাহাড় আমাকে যেতে দিচ্ছে না কেন? নয়ন দৌড়ে যতবার পালাতে চায়, ঠিক সেই পাহাড়ের কাছেই অজয়ের কাছে এসে পৌঁছয়। খুব ভয় পেয়ে গেছে। পাহাড়ের গায়ে মাথা ঠুকে যেতে যায় যেন। না! চমকে বিছানায় উঠে বসে নয়ন। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি বিভৎস বিভৎস ভয়ঙ্কর সব স্বপ্ন। সে ঘেমে গেছে। স্বপ্ন এত বাস্তব কি করে হতে পারে? এখনো যেন কানের সামনে অজয়ের কথাগুলো শুনতে পাচ্ছে। সেই অট্টহাসি, সেই চোখের দৃষ্টি নয়নকে পুরো ভয় ধরিয়ে দিয়েছে। গোটা শরীরে এত ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। এরপর তার মনে পড়ে যায় কিছু পুরনো ঘটনার কথা। 6 মাস আগে নয়ন গ্রামে ফিরেছে অনেক দিন পর। সে শহরের একটা কলেজে পড়াশুনো করত। রবিশঙ্করবাবুর একমাত্র আদরের কন্যা নয়ন। রবিশঙ্করবাবু যখন নিজে নয়নকে আনতে যাওয়ার জন্য বেরোতেই যাবেন, ঠিক তখন একটা দরকারি কাজ পড়ে যায় তার। তাই তিনি তার বিশ্বস্ত এবং পরোপকারী কর্মী অজয়কে বলেন নয়নকে আনার জন্য। অজয় একজন কুস্তিগীর।
পেটাই বলিষ্ঠ শরীর তার। তুমি আমাকে আনতে এসেছো? বাবার গাড়ির কি হলো? ওটা খারাপ হয়েছে, আপনি উঠে আসুন, আমি আপনাকে ভালোভাবে পৌঁছে দেব, কোনো ভয় নেই। নয়ন আর কোনো কথা না বলে অজয়ের বাইকে উঠে পড়ে। অজয় বাইক স্টার্ট দেয়। দুরন্ত গতিতে অজয় বাইক ছুটিয়েছে। কি হলো? কি হলো? সাবধানে চালাও। এত দ্রুত কেন? আস্তে আস্তে, একটু আস্তে চালাও প্লিজ। বাড়িতে আসতেই নয়ন বাবা মায়ের সাথে ব্যস্ত হয়ে পড়ে। রাতের বেলা ঘরে বসে বসে নয়নের মনে পড়ে অজয়ের বলিষ্ঠ কর্মঠ রূপের কথা। শ্যামবর্ণ গায়ের রং, দেখতে বেশ হ্যান্ডসাম। মনে মনে নয়ন অজয়ের কথা ভাবে আর হাসে। ছেলেটা মন্দ নয়, ভালো, বেশ হ্যান্ডসাম। আরে, আমি কি এখন প্রেমে পড়ে যাচ্ছি? এটা কি করে সম্ভব? সবই সম্ভব নয়ন, সবই সম্ভব। নয়নকে নামিয়ে দিয়ে অজয় যায় নিজের বাড়ি। ঘরের ভেতরে বসে বসে রাত্রেবেলা মনে করতে থাকে বাইকে নয়নের জড়িয়ে বসার উষ্ণ মুহূর্তের কথা। তার আজ কিছুই ভালো লাগছে না। চোখ বন্ধ করতেই নয়নের মুখটা ভেসে ওঠে। আমার সাথে এটা কি হচ্ছে? কি কেন ভুলতে পারছি না আমি নয়নকে? ওর সাথে আমাদের এই আকাশ পাতাল পার্থক্য। কি হচ্ছে কি এসব? আমি কি ভুল করছি? পরের দিন সকালবেলা অজয় রবিশঙ্কর বাবুর বাড়িতে কোনো একটা কাজে গিয়েছিল। তোমার সাথে একটু কথা আছে, একটু ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ, বলুন। কি আপনি আপনি করে যাচ্ছ? আমি তোমারই বয়সী, তুমি আমাকে তুমি করেই বলতে পারো। আচ্ছা, বলো। আমাকে বাইক চালানো শেখাবে? আমাদের শহরে সবাই বাইক চালায়। আমি চাই গ্রামে ফিরে আমি যেন সবার মাঝে বাইক নিয়ে ঢুকতে পারি। ঠিক আছে। এরপর নয়ন অজয়ের কাছে বাইক চালানো শেখে। দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। এরপর হঠাৎই একদিন সকালবেলা নয়ন খবর পায় অজয়ের মৃতদেহ পাওয়া গেছে খাদের ধারে। দলা পাকানো দেহ থেঁতলে গেছে। নয়ন পুরো খবরটা পেয়ে পাথর হয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে ঘরের এক কোণে, চোখ ভিজে আসে তার। এই ঘটনা কেটে গেছে আরও 6 মাস। নয়নের বিয়ে হয়েছে শহরের মস্ত বড় বিজনেসম্যান আকাশের সাথে। তারা 3 বছর চুটিয়ে প্রেম করেছে। তারপর বিয়ে। অবশেষে ঘুরতে গেছে দার্জিলিংয়ের পাহাড়ে। হানিমুনে এসে নয়নের ঘটেছে এক অদ্ভুত পরিবর্তন। সে চোখের সামনে বারবার অজয়কে দেখতে পাচ্ছে। এতদিন পর তাহলে আমরা অবশেষে এক হতে পারলাম নয়ন, আর কোনো চিন্তা নেই। আকাশ নয়নতারার কাছে যায়, নয়নের হাত ধরে। আমি তো তোমাকে বলেইছিলাম আমার বাবা কখনো আমার কথার অবাধ্য হননি। 1 মাস সময় দাও, আমি বাবা মাকে রাজি করাবই। আর কোনো চিন্তা নেই, এবার শুধু আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে গিয়ে আলো নেভাতে হবে না। আকাশ আস্তে আস্তে নয়নের হাতের উপরে হাত দেয়। সঙ্গে সঙ্গে নয়নের শরীরে এক অস্বাভাবিক রোমাঞ্চকর বরফের মতন শীতল অনুভূতি সৃষ্টি হয়। চমকে ওঠে, আঁতকে ওঠে নয়ন। নয়নের মনে পড়ে যায় প্রথম দিন অজয় তাকে এভাবেই স্পর্শ করেছিল। অজয়ের কাছে বাইক চালানো শেখার পর ওরা প্রায় প্রতিদিন ওই পাহাড়ে দেখা করত। আমাকে দক্ষিণের পাহাড়ে নিয়ে যাবে? আমি ওখানকার নির্জনতা খুব উপভোগ করি। আমি তোমার জন্য সব করতে পারি। অজয় মনে মনে ভালোবাসত নয়নকে। একদিন পাহাড়ে বসে থাকার সময় নয়ন অজয়ের হাতটা জড়িয়ে ধরে। এটা কি করছো নয়ন? এতটাও বোকা নও যে তুমি বুঝতে পারবে না। আমাকে জড়িয়ে ধরো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে গড়ে ওঠে এক গোপন সম্পর্ক। কিন্তু তারপরেই সেই সম্পর্ক নিতে শুরু করে এক ভয়ানক মোড়। নয়ন ঘরে একা বসে আছে, চারদিক অন্ধকার। সে বুঝতে পারছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আকাশ নয়, সে অজয়। বারবার
সে অজয়কেই দেখছে। কে কে তুমি? তুমি এইভাবে ফিরে আসতে পারো না। তুমি তো মরে গেছো। আমাকে চিনতে পারছো না? আমি অজয়, তোমার পাপের বিচারক, তোমার অজয়। আমি আমি স্বপ্ন দেখছি। এ অজয় হতে পারে না, কিভাবে সম্ভব? অন্ধকারের মধ্যে দুটো শীতল হাত যেন নয়নের মুখ স্পর্শ করতে করতে আস্তে আস্তে নেমে আসে গলার কাছে। দুটো হাত আস্তে আস্তে নয়নের গলাটা জড়িয়ে ধরে। নয়ন নিঃশ্বাস নিতে পারে না, দম আটকে যায়। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো অজয়। নয়নের ভয় দু চোখ বন্ধ হয়ে যায়। হঠাৎ রুমের আলো জ্বলে ওঠে। তাকিয়ে দেখে নয়ন, কোথাও তো কেউ নেই। আমি আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এক্ষুনি এখানে আকাশও ছিল। আকাশ কোথায় গেল? আকাশ, আকাশ! কোনো সাড়া না পেয়ে পিছন ফিরে তাকায় নয়ন, আর যা দেখতে পায় তাতে চমকে ওঠে। তার সামনে আকাশের ঘাড় মটকে যাওয়া বিভৎস দেহটা পড়ে রয়েছে মেঝেতে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। আকাশ, আকাশ, তোমার এই অবস্থা কে করলো? কে কে কি চাই তোমার? কে আছো? সামনে এসো। আমি এসেছি তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে। তুমি তো বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো আমি ফিরে এসেছি। নয়ন লক্ষ্য করে তার সামনে আস্তে আস্তে ফুটে উঠছে অজয়ের ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর তার চেহারা, ফ্যাকাশে শরীর, জায়গায় জায়গায় রক্তের দাগ। না 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 না, হতে পারে না। আমি আমি ভুল দেখছি। নয়ন ভয় চিৎকার করতে থাকে। চারিপাশটা দেখে বিশ্বাস করতে পারছে না। সে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না। না না, আমাকে আমাকে পালাতে হবে। আমাকে বাড়ি চলে যেতে হবে। দরজা খুলে বেরিয়ে পড়ে নয়ন। দৌড়তে দৌড়তে এসে যায় এক পাহাড়ের চূড়াতে। সেই দৃশ্য, সেই মুহূর্ত তার কাছে চেনা লাগে। এখানে কি করে এলাম? এটা তো সেই দক্ষিণের পাহাড়, আমাদের গ্রামের দক্ষিণের পাহাড়। আমি তো দার্জিলিংয়ে ছিলাম, এখানে এলাম কি করে? প্রায় সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে। পাহাড়ের খাদের ঢালটা বড়ই পিছল। সেই রাতের কথা। নয়ন বাড়ি আসার পর অজয়ের সাথে যেন সম্পর্ক তৈরি হয়। তখনই একদিন হঠাৎ নয়ন তার বাবাকে বলে, বাবা, আমি একজনকে পছন্দ করি, তুমি একটু কথা বলবে? হ্যাঁ, একদম। তোর কাকে পছন্দ বল? আজ অবধি যা যা চেয়েছো তুমি সবটাই পেয়েছো। তুমি গিয়েই দেখো, ওকে তোমাদের পছন্দ হবেই। হঠাৎই নয়নের বিয়ে ঠিক হয়ে যায় আকাশের সাথে। অজয় লুকিয়ে নয়নের সাথে দেখা করতে আসে। তুমি তুমি এখানে তুমি এখানে কি করে এলে? তোমার সাথে আমি পাহাড়ে আজই দেখা করব, সব কথা বলবো। ঠিক আছে, এখন যাও। বাবা জানতে পারলে আমার বড় বিপদ। আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই থাকবো। অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। নয়ন অনেক কষ্ট করে রাতের বেলায় অজয়ের সাথে দেখা করতে যায়। আমি বলেছিলাম সবাইকে সবটা বলি, কিন্তু তুমি কেন বলছিলে না এখন নয়ন? এইভাবেই আর কতদিন চলবে বলো তো? তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছেন। আমি তোমার বাবার সাথে কথা বলবো, তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে আমি দেব না। এটা হয় না, এটা কি করে হয় বলো? তার মানে তুমি ওই অচেনা ছেলেটাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, তাহলে তুমি এতদিন আমার সাথে ছি, তুমি তুমি মেয়ে জাতির নামের কলঙ্ক নয়ন। ছি 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 ছি। আরে তোমার স্ট্যান্ডার্ড কি? এই তো গ্রামে থাকো, ছোট্ট একটা দুকামরা ঘর। তুমি আমার বিয়ে করার স্বপ্ন দেখো, তোমার লজ্জা করে না? তুমি আমাদের বাড়িতেই আমার বাবার পোষার চাকর। তোমার ঘরের কামরা থেকে আমার ঘরের বাথরুম অনেক বড়, বুঝেছো? ছোট লোক কোথাকার। নয়নের মুখে এই কথা শুনে অজয়ের মাথা গরম হয়ে যায়। অজয় এগিয়ে এসে নয়নকে একটা জোরে থাপ্পড় মেরে দেয়। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি এইসব কথা বলায় আমার মাথাটা গরম হয়ে গেছিল। ছোট লোক, আমার গায়ে হাত তুললি? তোর ক্ষমতাই বা কতটুকু? তুমি এসব কি বলছো কি নয়ন?
দেখো, আমি সবাইকে বলে দেবো কিন্তু তুমি কি করেছো, তুমি কিরকম মেয়ে। সেই সুযোগ দেব ভেবেছিস? আমি তো আজকে ঠিকই করে এসেছিলাম। এই বলে ছুটে এসে নয়ন অজয়কে একটা জোরে ধাক্কা মারে। অজয় সাথে সাথে পাহাড়ের খাদে পড়ে যায়। কেন কেন আমায় স্বপ্ন দেখিয়ে সব স্বপ্ন নষ্ট করে দিলে? কেন সেদিন আমাকে ধাক্কা মারলে? ঠক, জোচ্চোর, প্রতারক। তোমাকে আমি মারতে চাইনি, বাধ্য হয়েছিলাম মারতে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভালোবাসা মানুষের থাকে, প্রেতের নয়। যখন তোর আসল রূপটা আমি দেখলাম, তখন থেকেই আমার সব ভালোবাসা নষ্ট হয়ে গিয়ে তার জায়গা নিয়েছে ঘৃণা। কালো ছায়া আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে নয়নের দিকে। নয়ন ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে। পেছোতে পেছোতে সেই খাদের একদম ধারে চলে আসে। আমি পড়ে যাব অজয়, আমি পড়ে যাব। সেই দিনের কথা মনে পড়ে নয়ন? ঠিক এখান থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিলি তুই। কালকে সকালে ঠিক আমি যেখানে ছিলাম সেখানেই তোমার থেতলে যাওয়া শরীরটা সবাই দেখতে পাবে। না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও। বিদ্যুতের আলোয় তার সেই বিভৎস রূপ দেখে নয়ন নিজেকে সামলাতে পারে না। এক আশ্চর্য কাণ্ড। পরের দিন সকালবেলা ওই পাহাড়ের নিচে নয়নের থেতলে যাওয়া দেহটা দেখতে পায় গ্রামবাসীরা। রবিশঙ্কর বাবু খুব অবাক হন, কারণ তার মেয়ে আর জামাই গেছিল দার্জিলিংয়ের পাহাড়ে বেড়াতে। আকাশের মৃতদেহ পাওয়া গেছিল দার্জিলিংয়ের সেই হোটেল রুমে, আর নয়নের মৃতদেহ পাওয়া যায় সেখান থেকে বহুদূর এই প্রত্যন্ত গ্রামের পাহাড়ি তলায়। প্রতারণার বিচার প্রকৃতি নিজেই সম্পন্ন করল।